গুড মর্নিং স্টুডেন্ট, বায়োলজি সেকেন্ড ক্লাসে তোমাদের স্বাগত। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে আজকে সেকেন্ড ক্লাস হচ্ছে বায়োলজি এএনএম জিএনএম 2024-এর জন্য। তো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিই। তার আগে কিছু কথা, আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ফুড এসআই, এএনএম জিএনএম, ওয়েস্ট বেঙ্গল টেট এবং পিএসসি ক্লার্কশিপ এবং আরও অনেকগুলি পরীক্ষার জন্য পড়ানো হয়ে থাকে। তোমরা যদি এখানে পড়তে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের অনেকগুলো অফলাইন ব্রাঞ্চ আছে, যেমন আমাদের গঙ্গারামপুরে ব্রাঞ্চ আছে, তপনে ব্রাঞ্চ আছে, বুনিয়াদপুরে ব্রাঞ্চ আছে, কালিয়াগঞ্জে ব্রাঞ্চ আছে, মালদাতেও ব্রাঞ্চ আছে। ঠিক আছে, এই ব্রাঞ্চগুলোর আশেপাশে যদি তোমাদের বাড়ি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে থেকে আবাসিক এখানে যাওয়া আসা করে তোমরা পড়াশোনা করতে পারো। ঠিক আছে, কিন্তু এই সব সেন্টারে থাকা খাওয়ার সুবিধা নেই, আবাসিকের ব্যবস্থা নেই। শুধু বালুরঘাট যে হেড অফিস আছে সেখানেই থাকা খাওয়ার ব্যবস্থা আছে, ছেলে মেয়ে উভয়ই। তোমরা যদি থাকতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো এই দুটো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। 7384198320, 8436913684। ক্লাস শুরু করি। এএনএম জিএনএম 2024-25 জন্য যে বায়োলজি ক্লাসটা চলছিল, মাঝে একদিন হলো না একটা সমস্যার জন্য। ঠিক আছে, আজকে সেকেন্ড ক্লাসটা হচ্ছে। দেখো, তার আগে কিছু আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের এএনএম জিএনএমের যে স্মার্ট বুকটা আছে সেখানে 3000টা প্রশ্ন আছে, 30টা মক টেস্ট আছে। ঠিক আছে, 30টা মক টেস্টের মাধ্যমে 3000টা প্রশ্ন অ্যাড করে দেওয়া আছে। এবার এটা খুব সুন্দর একটা বই, অনেকগুলো প্রশ্ন আছে। তোমাদের এএনএম জিএনএম 2024 পরীক্ষার জন্য খুব উপকারী হয়ে দাঁড়াবে বইটা। এই বইটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, ফ্লিপকার্টে পেয়ে যাবে এবং মিশোতে পেয়ে যাবে। বইটার পারচেস লিঙ্ক ডিসক্রিপশানে আছে। অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিশোর লিঙ্ক যেগুলো সেগুলো ডিসক্রিপশানে আছে, অবশ্যই তোমরা সেখান থেকে সরাসরি গিয়ে কিনতে পারো। বেশি দাম না বইটার খুব একটা। ঠিক আছে, এটা একটা স্মার্ট বুক। ঠিক আছে, চলি পড়ার দিকে শুরু করি। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত কী হয় না? ইনসুলিন হচ্ছে হরমোন, থাইরক্সিন হচ্ছে হরমোন, অ্যাড্রিনালিন হরমোন, কিন্তু প্যাপসিন হরমোন না। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার অ্যান্সারটা হবে প্যাপসিন। ঠিক আছে, 3 নম্বর অপশান। পরের দিকে চলে যাচ্ছি। প্রভুগ্রন্থের প্রভু বলা হয়, প্রভুগ্রন্থের প্রভু কাকে বলা হয়? আচ্ছা, আগে জানতে হবে প্রভুগ্রন্থি কাকে বলে। প্রভুগ্রন্থি, এই যে এটাকে প্রভুগ্রন্থি বলে। পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে। প্রভুগ্রন্থির প্রভু কাকে বলা হয়? প্রভুগ্রন্থির প্রভু বলা হয় হাইপোথ্যালামাসকে। ঠিক আছে, থাইরয়েডকেও বলা হয় না, এদিকে লঘু মস্তিষ্ককেও বলা হয় না। গেল, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো, আপাতকালীন হরমোন হলো, আপাতকালীন হরমোন তোমরা এটা সকলেই জানো, অ্যাড্রিনালিন হবে। আমি যেটা বলেছিলাম যে প্রশ্ন করার সময় যে ভুল অ্যান্সারগুলো কাটতে হবে আগে, যেমন অক্সিন, দেখো অক্সিন তো হচ্ছেই না, এটা তো উদ্ভিদ হরমোন চলে যাচ্ছে। টিএসএইচ হবে না, নর অ্যাড্রিনালিন হবে না, কিন্তু অ্যাড্রিনালিন হবে। আপাতকালীন হরমোন আমরা কাকে জানি? অ্যাড্রিনালিনকে জানি। পরের কোশ্চিন দেখো, শৈশবে থাইরক্সিনের কম ক্ষরণে যে রোগটি হয়, শৈশবে কম ক্ষরণে থাইরক্সিন যে রোগটি হয় সেটা হচ্ছে মিক্সিডিয়া, গলগন্ডনা, অ্যাক্রোমেগালিও না, ক্রিটিনিজম হচ্ছে শৈশবে যে থাইরক্সিনের অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে ক্রিটিনিজম। বুঝেছ? দেখো, বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগের কারণ। বহুমূত্র হয় ইনসুলিনের কারণে না, কিন্তু এডিএইচ এর কারণে। এবার এডিএইচ এর কম ক্ষরণে না বেশি ক্ষরণে, এটা তোমাদেরকে জানতে হবে। এডিএইচ এর কম ক্ষরণে বেশি ক্ষরণে, এডিএইচ এর কম ক্ষরণে কিন্তু বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়ে থাকে। ঠিক আছে,
পরের কোশ্চিনে চলে যাই। পরের কোশ্চিন দেখো, আজ্ঞাবহ বা বহির্বাহী স্নায়ু হলো, আজ্ঞাবহ বা বহির্বাহী স্নায়ু হলো, এটা কি হবে? এই যে স্নায়ুগুলো বহির্বাহী অন্তর্বাহী, এই স্নায়ুগুলো মুখস্থ রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? অ্যালফ্যাক্টরি হবে না, অপটিক হবে না, ভেগাস হবে না, তোমাদের এই অ্যান্সারটা হবে সঠিক, অকিউলোমোটর, ঠিক আছে? তোমাদের অকিউলোমোটর অপশানটা হচ্ছে সঠিক, তাহলে এখানে এই অপশানটা হয়ে যাবে সঠিক। গেল। পরের প্রশ্ন চলে যায়, দেখো, পরস্পর দুটি নিউরনের সংযোগস্থলে উপস্থিত, পরস্পর দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে? সাইন্যাপস বলে। তো সেখানে কি অবস্থায় থাকবে? অ্যাকুয়াস হিউমার তো চোখে থাকে, ভিট্রিয়াস হিউমারও চোখে থাকে, অ্যাসিটিক হিউমার না, এটা হবে না। নিউরো ট্রান্সমিটার তোমরা অবশ্যই পড়েছো, নিউরনের সংযোগস্থলে উপস্থিত থাকে, ঠিক আছে? নিউরো ট্রান্সমিটার। চলে যাচ্ছি পরের কোশ্চিন, দেখো, চোখের লেন্সের আকৃতি, চোখের লেন্সের আকৃতি কীরকম হবে? আমার চোখের লেন্সের এই কোশ্চিনটা একটু এরকম হতো যে মানুষের, ঠিক আছে, মানুষের চোখের লেন্সের আকৃতি কীরকম হবে? অবতল হয় না, উত্তল হয় না, দ্বি উত্তল হয় না, এটা কীরকম হয়? না না, দ্বি অবতল হয় না, দ্বি উত্তল হয়, ঠিক আছে? মানুষের চোখে কি থাকে? পিকিউলার ইলংগেটেড সেল থাকে, পিকিউলার ইলংগেটেড সেল থাকে, সেই জন্য দ্বি উত্তল লেন্স এখানে থাকে আমাদের চোখে, ঠিক আছে? পরের কোশ্চেনে যাই, প্রেস বায়োপিয়া সংশোধনে কীরূপ লেন্স ব্যবহার করে? আচ্ছা, প্রেস বায়োপিয়া মানে হচ্ছে কাছের দৃষ্টি দূরের দৃষ্টি দুটোই নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? এটা একটা বার্ধক্যজনিত রোগ, মানে বয়স্ক ব্যক্তিদের এই রোগটি হয়ে থাকে, এবং এই রোগে কি হয়? আমরা দূরের জিনিসও ঝাপসা দেখতে পাই, কাছের জিনিসও ঝাপসা দেখতে চাই। এই ক্ষেত্রে আমরা কীরকম লেন্স ব্যবহার করি? লেন্সগুলো আমরা ব্যবহার করি এরকম, এই যে এরকম, যদি ধরি আমার চশমাটা এরকম, এইখানে আর একটা লেন্স আছে, এই জায়গাটাতে দেখেছো তোমরা নিশ্চয়, এই জায়গাটাতে একটা পাওয়ারের একটা থাকে, এই জায়গাটাতে নিচের দিকে, শুধু চশমার এই নিচের জায়গাটাতে পাওয়ারের থাকে, বুঝেছ? বয়স্ক ব্যক্তিরা এই চশমাগুলো ইউজ করে থাকে, এগুলোকে বাইফোকাল লেন্স বলে, বাইফোকাল লেন্স বলে, ঠিক আছে? পরের প্রশ্নে যাচ্ছি, দেখো, ইংরেজি ভি আকৃতির ক্রোমোজোমকে বলে, ইংরেজি ভি আকৃতি ক্রোমোজোম সাইজগুলো তোমরা এগুলো সব ভালো করে জানো যে ক্রোমোজোমের সাইজগুলো কীরকম হবে, ভি আকৃতি কোনটা? দেখো, ভি আকৃতি হচ্ছে মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিকটা ভি আকৃতির হয়, মানে এরকম হয় দেখতে, এরকম হয় দেখতে, ঠিক আছে? মেটাসেন্ট্রিকটা হবে ভি আকৃতি, ঠিক আছে? টেলোসেন্ট্রিকটা হয় এরকম দেখতে, শুধু একটা সাইড থাকে, এই সাইডটা থাকে না, ঠিক আছে? টেলোসেন্ট্রিক। তাহলে ভি আকৃতির কোনটা হচ্ছে? মেটাসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিকে কী হয়? অ্যাক্রোসেন্ট্রিকে একটা সাইড খুব কম থাকে, এরকম আছে তো, এইরকম হয়, আর একটা সাইড খুবই কম থাকে, খুবই কম থাকে। আর সাব মেটাসেন্ট্রিকে কী হয়? একটু বেশি থাকে, এখান থেকে এটা থাকে, একটা সাইড এরকম বড় থাকে, আর একটা সাইড এরকম থাকে, মানে অ্যাক্রোসেন্ট্রিকের একটা সাইডের থেকে সাব মেটাসেন্ট্রিকের একটা সাইড বেশি থাকে, বড় থাকে, ঠিক আছে? পরের কোশ্চেনে যাই, দেখো, প্রোটিন সংশ্লেষ মুখ্য ভূমিকা পালন করে, প্রোটিন সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে? প্রোটিন সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে মেসেঞ্জার আরএনএ। আচ্ছা, mRNA মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। আচ্ছা, আরএনএ কয় প্রকার? আর এম হয়ে গেল, আরএনএ কিন্তু 3 প্রকার, ঠিক আছে? আরএনএ 3 প্রকার, আরএনএ 3 প্রকারের মধ্যে হচ্ছে, এক নাম্বার হচ্ছে টিআরএনএ, আর একটা হচ্ছে আরআরএনএ, একটা হচ্ছে এমআরএনএ, ঠিক আছে? 3টা আরএনএ থাকে, এসআরএনএ কিন্তু না, ঠিক আছে? তো প্রোটিন সংশ্লেষে মুখ্য ভূমিকা পালন করে এমআরএনএ, যেটাকে মেসেঞ্জার আরএনএ বলা হচ্ছে,
আর আরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ, টিআরএনএ মানে হচ্ছে কি ট্রান্সফার আরএনএ। এখানে আমাদের শরীরে মোটামুটি 5% থাকে কি 5% থাকে এমআরএনএ, 5% থাকে এমআরএনএ। আর রাইবোজোমাল আরএনএ যেটা আছে, রাইবোজোমাল আরএনএ 80% থাকে রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাই। দেখো, যে জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়, অ্যামাইটোসিস কোষ বিভাজন কার মধ্যে দেখা যায়? সব থেকে সোজা অ্যান্সার এটা, এমিবা। মোটের মধ্যে তো হবে না। মানুষের মধ্যে কি অ্যামাইটোসিস দেখা যায়? না, ব্যাঙের মধ্যেও হবে না। এটা আরেকটা যদি উদাহরণ দিতে বলি, সেটা উদাহরণ হয়ে যাবে ইস্ট। ইস্ট হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের উদাহরণ। ঠিক আছে, রেনভিয়ারের পর্ব দেখা যায়। রেনভিয়ারের পর্ব কোথায় দেখা যায়? রেনভিয়ারের পর্ব, রেনভিয়ারের পর্ব মানে কি জানো? রেনভিয়ারের পর্ব মানে হচ্ছে নট অফ রেনভিয়ার। এটা তোমরা পড়েছো অবশ্যই, নট অফ রেনভিয়ার। নট অফ রেনভিয়ার কোথায় দেখা যায়? এটা হবে আগে তো জানতে হবে রেনভিয়ার কোথায় দেখা যায়। ডেন্ড্রোরে দেখা যায় না, কিন্তু লাস্টে দুটো অপশন কাটা চলে গেল। শুধু অ্যাকশনে দেখা যায়। তাহলে অ্যাকশনে দেখা গেলে কি হবে? সকল নিউরনের অ্যাকশনে দেখা যাবে না, কিছু নিউরনের অ্যাকশনে কিন্তু দেখা যায়। পরের প্রশ্ন চলে যাচ্ছে, দেখো, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে কখন? প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে মাইটোসিসে। মাইটোসিসে কেন? মাইটোসিসে হচ্ছে তোমাদের সমসংখ্যক সম আকৃতির সমগুণ পরিমাণ কি থাকে? কোষ বিভাজনের আগে একটা সেল আছে, এই সেলটার মধ্যে সমসংখ্যক সম আকৃতির সমগুণ সংখ্যক যত কিছু জিনিস থাকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মাতৃজনু থেকে যে যৌনিত্র জনুতে পৌঁছাবে সেল ডিভিশন হওয়ার পর, এখানে যতগুলো ম্যাটেরিয়াল থাকবে সেল ডিভিশন হওয়ার পর তার মধ্যে সব ম্যাটেরিয়াল একই থাকবে। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকবে ডিভিশন হওয়ার পর। অর্থাৎ যদি আমি এখান থেকে ধরি যে একটা ছিল, একটা সেল থেকে আর দুটো সেল তৈরি হচ্ছে, একটা সেল থেকে কি হচ্ছে? দুটো সেল তৈরি হচ্ছে। তাহলে দুটো সেল যখন তৈরি হবে তখন এর মধ্যে যা ক্রোমোজোম থাকে এর মধ্যে ক্রোমোজোম থাকবে, এর মধ্যেও যা ক্রোমোজোম থাকবে, তিনটার মধ্যে সেম ক্রোমোজোম সংখ্যা থাকবে। তাহলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে মানে কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, এখানেও যা ছিল, এখানে যদি 12টা ক্রোমোজোম থাকে, এখানেও 12টা ক্রোমোজোম থাকবে। ঠিক আছে, তাহলে সেটা শুধু মাইটোসিস হয়। মাইটোসিসের একটা বড় হচ্ছে ধর্ম হচ্ছে সেখানে সমগুণ সমসংখ্যক এবং সম আকৃতির কোষ দেখা যায়। ঠিক আছে, পরে চলে গেলাম। দেখো, অনিয়ন্ত্রিত কোষ চক্রের কারণে যে রোগটি হয়, অনিয়ন্ত্রিত কোষ চক্রের কারণে তোমরা এটা তো জানো, G1 থেকে কি হয়? G1 থেকে যায় S, তারপরে কি হয়? G2 হয়, তাই না? তারপরে কি হয়? G2-র পর হয় P, তারপরে হচ্ছে M, প্রোফেজ মেটাফেজ, তারপরে হচ্ছে অ্যানাফেজ, তারপরে হচ্ছে টেলোফেজ, তাই না? এই চারটা তো দশায় দেখা যায়। এটার পর G2-র পর হচ্ছে তোর প্রোফেজ। ঠিক আছে, তাহলে এই প্রসেসগুলো এইগুলো না যদি হয়, ঠিক আছে, তাহলে কি হবে? এখানে অনিয়ন্ত্রিত কোষচক্র দেখা যাবে। এটা কোষচক্রের একটা নিয়ম। প্রথমে G1 দশাতে থাকতে হবে, তারপরে S, তারপর G2-তে থাকতে হবে, তারপরে PM, তারপরে A, তারপর T। তো সেটা দেখা যায় না কখন? সেটা দেখা যায় না যখন ক্যান্সার রোগ হয়। ঠিক আছে, ম্যালেরিয়া হবে না, মিওসিস হবে না, যক্ষা হবে না। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাচ্ছে। দেখো, দুটি গ্যামেটের মিলনকে কি বলে? দুটি গ্যামেটের মিলনকে নিষেক বলে। চলের মতো সোজা কোশ্চেন। ঠিক আছে, মানব বিকাশের কোন দশায় বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনের কার্যকারিতা বৃদ্ধি পায়? মানব বিকাশের, আচ্ছা, সব থেকে যে ভাইটাল টাইম, যেই সময় আমাদের হরমোনের কার্যকারিতা বৃদ্ধি পায়, সেটা হচ্ছে বয়ঃসন্ধি। ঠিক আছে, আমাদের শৈশবকালটা কতটা পিরিয়ড থাকে? 3 থেকে 11 হচ্ছে আমাদের শৈশবকাল। ঠিক আছে, বয়ঃসন্ধি হচ্ছে আমাদের 12 থেকে 20।
বার্ধক্য হচ্ছে আমাদের 60 সাল, 60 সাল বলছে 60 বছর, সরি এগুলো বছর হবে, ঠিক আছে, বছর 60 বছর। এটা হচ্ছে 12 থেকে 20 বছর। বার্ধক্য 60 বছর। আর পরিণত অবস্থায় যেতে, অর্থাৎ সেটার বয়স হবে, পরিণত অবস্থা আমি কাকে বলবো, যখন 20 থেকে 60 বছর বয়স হবে এই সময়টাকে আমরা পরিণত অবস্থা বলবো, ঠিক আছে। তাহলে মানব বিকাশের যে হরমোনের কার্যকারিতা সেটা কখন সবথেকে বেশি থাকে, বয়স সন্ধিকালে, ঠিক আছে। নিম্নলিখিত কোনটি ফিনোটাইপ বৈশিষ্ট্য? ফিনোটাইপ বৈশিষ্ট্য মানে হচ্ছে যেসব বৈশিষ্ট্য আমরা খালি চোখে দেখতে পাই সেগুলোকে ফিনোটাইপ বলে, ঠিক আছে। ফিনোটাইপ বৈশিষ্ট্য কোনগুলো, যেগুলো যেই সব বৈশিষ্ট্য আমরা খালি চোখে দেখতে পাই। আর জিনোটাইপ মানে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। এটা হচ্ছে এদের দুজনের মধ্যে সবথেকে তাড়াতাড়ি বোঝার একটা জিনিস, ফিনোটাইপ আর জিনোটাইপের মধ্যে। খালি চোখে আমরা যা দেখতে পাই সেগুলো হচ্ছে ফিনোটাইপ। তাহলে খালি চোখে আমরা কি দেখতে পারবো, এইসব টি এগুলো দেখতে পারবো। টি মানে এইগুলো জিনিস আমরা খালি চোখে দেখতে পারবো না, এগুলো জিনিস তো আমরা দেখতে পারবো না, এগুলো তো জিনোটাইপ, ঠিক আছে। ওই একটা গাছের জিনোটাইপ কীরকম হবে সেগুলো হচ্ছে এই চিহ্ন দ্বারাগুলো বোঝানো হয়। কিন্তু ফিনোটাইপ বাইরে থেকে বুঝতে পারবো যে বেটে মোটর গাছ হয়েছে, লম্বা মেটে মোটর গাছ হয়েছে, সেটা হচ্ছে ফিনোটাইপ। তাহলে এখানে দুটো অপশন ঠিক হচ্ছে, এখানে দুটো অপশন ঠিক হচ্ছে, ঠিক আছে। এটা ক্যাটাগরি 2 কোশ্চেন, ক্যাটাগরি 2 কোশ্চেন, দুটো অপশন ঠিক হবে। এগুলো 2 মার্কসের কোশ্চেনগুলো, এগুলো 2 মার্কসের কোশ্চেন, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, অভিযোজন সম্পর্কে যা সত্যি নয় বলেছে, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, অভিযোজনে অভিব্যক্তি ঘটাতে সাহায্য করে, হ্যাঁ সাহায্য করে, তাহলে এই অপশানটা হবে না। অভিযোজনে জীবন সংগ্রাম ঘটে, হ্যাঁ ঘটে। পারিপার্শ্বিক আচরণের সঙ্গে মানিয়ে নেওয়া, ঠিক আছে, পারিপার্শ্বিক আচরণের সঙ্গে মানিয়ে নেওয়া, না এটা না। জীব যাই করে তাই অভিযোজন, হ্যাঁ পারিপার্শ্বিক আচরণের সঙ্গে মানিয়ে নেওয়া, এটাই তো অভিযোজন, তাই না। আর জীব যা করে তাই অভিযোজন, না এটা হবে না, জীব যা করে তাই অভিযোজন না, ঠিক আছে। তাহলে এই দুটো অপশন হবে সঠিক, 2 এবং 4, ঠিক আছে। এখানেও দুটো অপশন হলো, এটা ক্যাটাগরি 2 কোশ্চেন। লাস্ট কোশ্চেন যেটা আমাদের আজকে 20 মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনের মধ্যে লাস্ট কোশ্চেন আজকে, এটা দেখে নাও। জীব বৈচিত্র্যের স্তরগুলি হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, পর্বগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য। আচ্ছা, জীব বৈচিত্র্যের স্তর হচ্ছে আমরা 3টে স্তর পেয়ে থাকি জীব বৈচিত্র্যে, একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক, একটা হচ্ছে প্রজাতিগত, আর একটা হচ্ছে জিনগত। পর্বগত বৈচিত্র্য কিন্তু আমরা পাই না, ঠিক আছে। তো এখানে আবার 3টা অপশন সঠিক হলো, ঠিক আছে। এটাও ক্যাটাগরি 2 কোশ্চেন, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানে শেষ হলো। ক্লাসের পিডিএফ যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করবে, টেলিগ্রামের লিঙ্ক আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে। অবশ্যই তোমরা সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে ক্লাসের পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আর তোমরা যারা বইটা কিনতে চাও তাহলে অবশ্যই ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোতে গিয়ে বইটা কিনে নিতে পারো, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে বইটা কেনার লিঙ্ক দেওয়া আছে। আজকের ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে। দেখা হবে পরের দিন 3 নাম্বার ক্লাসে।